দাদা, ওয়ার্ল্ড কাপটা শুরুর আগে মোটামুটিভাবে ব্রাজিল দলের স্ট্রেংথটা নিয়ে যে ধরনের কথাবার্তা হচ্ছিল, সব কিছুকে একপাশে রাখলে আপনি কিন্তু মানে বলতেই হবে কার্লো আনচেলত্তি কিন্তু আলোচনার একটা আলাদা জায়গা রেখে দিয়েছিলেন। সেই জায়গায় ডে বাই ডে একদম প্রথম ম্যাচ থেকে শুরু করে এখন পর্যন্ত আনচেলত্তি মোটামুটি একটা বলা যায় যে নড়বড়ে ব্রাজিল দল, যার কম্বিনেশন ঠিক করতেই তার বেশ কিছু সময় লেগে গেছে, সে জায়গা থেকে বড় মঞ্চে এক একটা ম্যাচে কিন্তু এক এক রকমের ব্রাজিলের রূপটা দেখা যাচ্ছে। অনেকেই বলছেন যে হচ্ছে গিয়ে প্রত্যাশা পূরণের মতো ফুটবল ব্রাজিল খেলছে না, আবার অনেকেই ফুটবলীয় মানে ট্যাকটিক্যাল জায়গা থেকে এটাকেই হচ্ছে গিয়ে পজিটিভলি দেখছেন। লাস্ট ম্যাচ যেটা জিতলো জাপানের সঙ্গে, এটাকে তো আসলে অনেকভাবেই মানে সমীকরণ করা যায় কিংবা ব্যাখ্যায় ফেলা যায়। যদি আপনার ব্যাখ্যাটা একটু জানতে চাই, আমি আমার ব্যাখ্যাটা বলবো, আপনার ব্যাখ্যাটা একটু যদি জানতে চাই। না, কার্লো আনচেলত্তিকে কেন কোচ করা হলো? এই প্রথম ইতিহাসে ব্রাজিল একজন বিদেশিকে কোচ করলো, তাই না? এবং তাকে কোচ করার জন্য সুপারিশ করেছে কে? লুইস ফেলিপে স্কলারি, তিতে, দুঙ্গা, এসব বড় বড় নাম যারা আগে কোচ ছিল ব্রাজিলের। তারা বলেছে যে এই দলটাকে সঠিক পথে নিতে পারে বা আমাদের প্রত্যাশা অনুযায়ী যদি নিতে পারে, সে একমাত্র কার্লো আনচেলত্তি। কার্লো আনচেলত্তি ক্লাব ফুটবলে তো সবচাইতে কি বলা যায়, মানে শ্রদ্ধার জায়গাটা নিয়ে বসে আছে, তাই না? এত বড় কোচ, মানে এমন কিছু বাকি নাই যে তিনি জেতেননি ক্লাব ফুটবলে। সবচেয়ে সফলতম একজন কোচ। ওয়ার্ল্ড কাপ জেতাটাই বাকি আছে। উনি কিন্তু নিজে আবার ওয়ার্ল্ড কাপের ফাইনালেও খেলেছে, 1990-এর ফাইনালে। হ্যাঁ, তো আপনি দেখেন সেই কার্লো আনচেলত্তির উপর যখন দায়িত্বভার দেয়া হলো, ওই চ্যালেঞ্জটা নিয়েই তো উনি রিয়াল মাদ্রিদ ছাড়লেন, তাই না? আর বারবার বলা হচ্ছিল, বারবার কিন্তু উনি ওই নেইমারের কথা বলে যাচ্ছেন যে তাকে ফিট হতে হবে, ফুল ফিট না হলে তাকে কিন্তু নেব না। এই যে মাইন্ড গেমটা খেললেন তার সাথে, এবং নেইমার কিন্তু বুঝলেন যে আমার ফিটনেসটা দরকার, আমার ফিটনেসটা সেই কাঙ্ক্ষিত মানে নিয়ে যাওয়ার দরকার। তা যদি আমি না নিতে পারি তাহলে কোচের খাতায় আমি নেই। এবং উনি কিন্তু নিজে যত্নশীল হলেন তার প্রতি। এবং নেইমারের তো এটা একটা খামখেয়ালি আছেই কিন্তু, তাই না? তারপরে টিমের সাথে যেটারে বলে সিঙ্ক্রোনাইজড, নেইমার কিন্তু দলের সাথে নিজেকে ওইভাবে কি বলা যায় অ্যাডাপ্ট করে নিয়েছে যে আমাকে ওই রকম হতে হবে, কার্লো আনচেলত্তির সাথে যদি তাল মেলাতে হয় আমাকে তৈরি করতে হবে। তারপরে কি হবে, কালকে কিন্তু ওই প্রথম দিন কিন্তু খেলিয়েছে যে তৃতীয় ম্যাচটা, গ্রুপের তৃতীয় ম্যাচটা 15-16 মিনিট মতো খেলালেন। তারপরে সাংবাদিকদের যে প্রশ্নের কি বলা যায়, যে প্রশ্নের বান, যে নেইমার কি বেশি খেলছে কিনা, নেইমার কি স্টার্ট করবে কিনা, এই যে প্রশ্ন, তার উত্তর কিন্তু দিয়ে দিলেন যে না, নেইমার এখন প্রায় এমন পর্যায়ে চলে গেছে যে 15 মিনিটের বেশি খেলতে পারবে। তারপরে কিন্তু কালকে আমরা দেখলাম যে নেইমারকে নামানো হলো না। নেইমারকে আমার মনে হচ্ছিল যে নেইমার হয়তো বা ম্যাচটা যদি হচ্ছে গিয়ে এক্সট্রা টাইমে গড়াতো, সে সময় নেইমারের এফেকশনটা অনেক বেশি দরকার, তখন নেইমারের দরকার পড়তো। কারণ নেইমারের ওই যে মিডফিল্ডে যে ক্রিয়েটিভিটি, ওইটা তো আনবিলিভেবল, তাই না? নেইমারের আমার কাছে মনে হচ্ছে উইদাউট বলে উনি বেশি কিছুটা বাল্কি, কিন্তু উইথ বলে তার যে ইফেকশন সেটা কিন্তু কমেনি। আমরা কিন্তু লাস্ট ম্যাচে যে 16 মিনিট তিনি খেলেছেন উইথ বলে, ওর মধ্যেই তো 4-5টা টাচ, এমন সুন্দর টাচ, তাই না? 24টা টাচ করেছেন 16 মিনিটে, এবং যেটা ফরওয়ার্ড পাস, ডিবক্সে পাস, তার মধ্যে 7টা টাচ ছিল, 7টা কি মানে 5টা এরকম ছিল আর কি, যা থেকে গোল হতে পারতো। একটা অন টার্গেট শটও ছিল। মানে সে দেখিয়েছে যে সে কি, সোজা কথা। বাট আনচেলত্তির যদি একটা বক্সে আনচেলত্তিকে রাখি, যদি এভাবেই বলি যে তিনি যখন দলটা দায়িত্ব নিয়েছিলেন তখন খুব সম্ভবত ল্যাতিন আমেরিকা অঞ্চলে 5 কিংবা 6 ছিল ব্রাজিল, সেখান থেকে তিনি 3-এ হয়তো বা শেষ করেছেন। এবং তার যেই বাছাই পর্বে তার যে ইফেকশন, সেখান থেকে তিনি কোন পজিশনে কোন প্লেয়ারটাকে কখন খেলাবেন, এটা কিন্তু তার একটা মোটামুটি একটা ছকের মধ্যে তিনি এনে ফেলেছেন। না, এটা আমি বলি, আনচেলত্তির কিন্তু অনেক প্রশংসা হচ্ছে, আনচেলত্তির মাস্টার ক্লাস, মাস্টার মাইন্ড, দুর্দান্ত চাল, এটা কিন্তু সরলীকরণ হয়ে যায়। আনচেলত্তির এই ছাড়া কিছু করার ছিল না। এবং আনচেলত্তির খেলা আমি ফলো করি, কিন্তু আনচেলত্তির কোচিং জীবন,
আমি ফলো করি 20 বছর ধরে, হুম হুম হুম, যতদিন তিনি কোচ। রাইট। এবং আনচেলত্তি হলো কি, অনেক সময় ঝড়ে বক মরে এবং ওই যে কলা গাছ কি পড়ে, হুম হুম, এরকম কিন্তু। কালকে কি হয়েছে আপনি বলেন? আনচেলত্তির অবশ্যই কৃতিত্ব আছে, কোচ তো এটাই করবে। আনচেলত্তি প্রথমার্ধে ব্রাজিল যা খেললো, হুম, জাপান তো একেবারে স্যান্ডউইচ করে দিল, তাই না? আপনার কাসেমিরো ফাউল করলো, হলুদ কার্ড খেলো। আচ্ছা, তারপরে গোলটা হলো তার দোষে। হি ওয়াজ সো স্লো, বলের কাছেই যেতে পারেনি। কাউন্টার হ্যাঁ, থেকে কাউন্টার থেকে, হ্যাঁ, সে মিস করেছে বলেই তো বলটা নাগাল পেয়ে গেল এবং গোল করে বসলো। তখন দর্শক বা ব্রাজিল সাপোর্টার বা ব্রাজিল জনতা কি চাবে? যেকে তুলে নিতে হবে। আনচেলত্তি কিন্তু তুললো না, এটা তো একটা রিস্ক কিন্তু নিল, হুম হুম, তাই না? আচ্ছা, আর একটা কি হলো, আর একটা তুললো লুকাস পাকেতাকে। হুম, লুকাস পাকেতার ইনজুরিতে injury যে কারণে। অবস্থা, ওই লাইক একজনকে নামাতে হয়েছে, এনরিককে নামালো যে ইয়াং যদি ওই অ্যাটাকিং থার্ডে কিছু বলের যোগান বেশি দেয় তাহলে সেটা ইফেক্টিভ হতে পারে, এই তো। এবং ইফেক্টিভ হয়েছেও। রায়ানের সঙ্গে তার যে কম্বিনেশনটা ছিল, হ্যাঁ, এটা দারুণ একটা কম্বিনেশন ছিল। হয়েছে। রায়ানের বিষয় একটু কিন্তু ঘটনাটা হলো যে এইটা জাপান কিন্তু ডিজার্ভড মোর। এই ম্যাচটা অন্তত এক্সট্রা টাইমে যেতে পারতো, যাওয়া উচিত ছিল। আচ্ছা, তো ভিনির তানাকা যদি ওই 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 মানে মিসপাসটা না করতো, হুম এবং কার কাছে বলটা গেল, গিমারেসের কাছে। গিমারেস কিন্তু মানে আউটস্ট্যান্ডিং। হুম, গিমারেস এই ব্রাজিল টিমে সবচেয়ে ইফেক্টিভ প্লেয়ার। এই 3-4টা ম্যাচ যা দেখলাম আমি, ব্রুনো গিমারেস দুর্দান্ত। এবং ও কিভাবে বলটা নিয়ে বা পায়ে কিন্তু দিয়ে দিল মার্তিনেলিকে। এবারের ওয়ার্ল্ড কাপে একটা বিষয় কিন্তু মোটামুটিভাবে স্পষ্ট, যে হচ্ছে গিয়ে যার টিমের ডেপথ যত বেশি এবং যে মিডফিল্ড কন্ট্রোল করতে পারে তারাই কিন্তু ম্যাচটাকে ডোমিনেট করে। আমরা যদি দেখি যে ব্রাজিল টিমের কিন্তু অন্যান্য টিমের তুলনায় ডেপথটা বেশ ভালো, না, এবং ডেপটা ভালো হলেও ব্রাজিলের কিন্তু মিডফিল্ড দুর্বলতা আছে, মিডফিল্ডে দুর্বলতা আছে। এটাকে কাটানোর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে আনচেলত্তি মোটামুটি একটা ম্যাচে 3টা ফরমেশনে হচ্ছে গিয়ে অ্যাপ্লাই করছে, এবং লাস্ট ম্যাচেও আমরা দেখেছি যে তিনি 3টা ফরমেশন মোটামুটি বোঝা গেছে যে 3টা ফরমেশন। আনচেলত্তির তো সবচেয়ে প্রেফার্ড ফরমেশন হলো 4-2-1-3। 4-2-1-3। 4 হলো 4 ব্যাক, 2 হলো 2জন ওই যে পিভট, ডাবল পিভট। একদিকে হলো ব্রুনো গিমারেস আর একদিকে হলো ক্যাসেমিরো। আর ওই যে 1 ওই মাঝখানটায় ওইটা হলো একদম প্লে মেকিং রোল, ওইটা হলো লুকাস পাকেতা। আর তিনজন সেটা হলো যে ম্যাথিউস কুনিয়া, বাম পাশে ভিনি, আর ডান পাশে হলো রাফিনা থাকতে রাফিনা, নাইলে রাফিনিয়া নাই বলে আর কি রায়ান আর কি। তো দুর্দান্ত কম্বিনেশন। এই অ্যাটাকিং নিয়ে তো অবশ্যই জেতা উচিত। আর ভিনি, আপনি চিন্তা করেন কালকে যখন মানে ফার্স্ট হাফের ব্রাজিল আর সেকেন্ড হাফের ব্রাজিল তো পুরোই ভিন্ন। এবং সোজা কথা, ব্রাজিল যেভাবে দ্বিতীয়ার্ধটা শুরু করলো, সেকেন্ড হাফটা শুরু করলো, এবং তারা জানে যে এইখানে আমাদের বল ফেলতে হবে, মানে লাস্ট থার্ডে, অ্যাটাকিং থার্ডে বল ফেলতে হবে, বক্সে বল ফেলতেই হবে। এবং ওইখানে কিন্তু ভুল করেছে, মানে জাপানের একটা ভুল ছিল। জাপান কিন্তু ওদের যে ব্লকটা তো লো ব্লক করছিল, তো ওইখান থেকে একটু সরে আসা উচিত ছিল। ওরা একটু মিড থেকে কিন্তু ব্লক করতে পারত। এবং জাপানের আরও সমস্যা হয়েছে, জাপানের হাইট, ফিজিক্যাল অ্যাডভান্টেজ একটা বড় বিষয় ছিল। ডিফেন্সেও ফিজিকের জন্য মার খেয়েছে, অ্যাটাকে যাওয়ার সময়, অ্যাটাকে গিয়েও কিন্তু ওই যে শর্ট হাইট আর কি, হ্যাঁ, মানে উচ্চতা কম, এজন্য কিন্তু ওদের সমস্যা হয়েছে। এবং এই সুযোগগুলো কিন্তু ব্রাজিল নিয়েছে। আর ব্রাজিলের মতো টিম এটা নিবে না। ব্রাজিল এই ম্যাচে টোটাল পাস অ্যাকুরেসি ছিল 92%। তারা 679টা পাস দিয়েছে, এবং তার বিপরীতে জাপান খেলেছে 350 প্লাস কিছুটা বেশি। তার মানে প্রায় অর্ধেক পাস বেশি হচ্ছে গিয়ে ব্রাজিল করেছে। আর একটা বিষয় যে ব্রাজিল টোটাল 15টা শট করেছে, তার মধ্যে হচ্ছে 8টা একদম অ্যাকুরেট অন টার্গেট শট। যাই হোক, যেখান থেকে হচ্ছে গিয়ে ব্রাজিলের এই না আর এটা আপনি বললেন যেমন পাসিং ইজ নট অল, দেখাই তো গেল। এই যে জার্মানি আর ম্যাচটা কি হলো,
জার্মানি আর প্যারাগুয়ে। হুম, জার্মানি আর প্যারাগুয়ে 75-25% বল পজিশন, বল পজিশন। পাসিং অ্যাকুরেসি এদের হলো 90% আর এদের কত পার্সেন্ট, হুম হুম, হ্যাঁ এদের 58 না কত দেখলাম আর কি। তো এই পাসিং ইজ নট অল, ঘটনাটা হলো যে মোমেন্টটাকে ধরতে হবে, একটা মুহূর্তকে ধরতে হবে, সেই মুহূর্তটাকে মানে জিততে হবে, রাইট। গোল করতে হবে। গোলের এই যে একদম বেসিক কিন্তু এইটা।